নৈশি হেসে চলে গেল। সাব্বির ভোতা মুখে দাঁড়িয়ে থাকলো ছাদে, নিজের গালে নিচেই চড় মারলো। তারপর একা একা বলল, সাব্বির, তুই একটা বলদ। বাংলাদেশে আসার প্রতি প্রচণ্ড এক অনীহা নৈশির তৈরি হয়েছিল অনেক আগে থেকে। ছোটবেলা থেকেই মাঝে মধ্যে নৈশি দেখতো মা লুকিয়ে কাঁদছে, ও সামনে গেলে নিজেকে স্বাভাবিক করে ফেলতো। আবার ওই অল্প বয়সে সাংসারিক জটিলতাগুলো না বুঝলেও এতটুকু বুঝতো বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য নেই, বরং সবসময় তারা খুব স্বতঃস্ফূর্ত। প্রশ্নটা আস্তে আস্তে জোরালো হতে লাগলো নৈশির মনে। এত খুশি, এত আনন্দ, বাবা এত ভালোবাসে মাকে, তারপরেও মা আড়ালে কাঁদে কেন? একটু বয়স হওয়ার পর নৈশির মা আয়শা নিজেই সব বলেছিল নৈশিকে। বলেছিল আয়শা তার পরিবারের কাছে বেঁচে থেকেও মৃত। সেদিন সব শোনার পরে খুব রাগ হয়েছিল নৈশির। কি করেছে তার মা? নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চেয়েছে, এটা কি কোনো অপরাধ? এই জন্য এত বড় শাস্তি দিল পরিবার? আয়শা বলেছিল রাগে অভিমানে আয়শার সাথে অমনটা করলেও তারা সবাই আসলে খুব ভালো মনের মানুষ। কিন্তু নানাবাড়ির প্রতি একটা অদম্য ক্রোধ নৈশির মনে তৈরি হতে শুরু করেছিল। সেদিন থেকেই একসময় নৈশি সিদ্ধান্ত নিয়েছিল, যেই দেশ থেকে তার মাকে এক বুক কষ্ট নিয়ে ফেরত আসতে হয়েছে, সেই দেশে সে কখনো যাবে না। মায়ের কাছে যখন দেশের গল্প শুনতো তখন খুব ইচ্ছে হতো সুজলা সুফলা সবুজে ঘেরা দেশটাকে একবার দেখতে যেতে। কিন্তু পরক্ষণেই আবার মনে পড়তো নিচের প্রতিগার কথা। এমনকি বড় হওয়ার পরে আফরোজা বেগম নৈশিকে অনেকবার বলেছিলেন একবার দেশে ফিরতে। নৈশি রাজি হয়নি। নৈশি মনে মনে দেশে না যাওয়ার প্রতিজ্ঞা করলেও আয়শা খুব করে চাইতো নৈশিকে নিয়ে একদিন ফিরে যাবে বাংলাদেশে। আরও চাইতো দেশেরই কোনো একটা ছেলেকে বিয়ে করিয়ে নৈশি যেন বাংলাদেশেই সেটেল হয়। নৈশি রাজি হতো না। আয়েশা তবু বোঝাতো নৈশি ছিল জায়ানের চোখের মণি। মেয়ে বলতে পাগল ছিল সে, কিন্তু তাই বলে স্ত্রীর প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি কখনো এতটুকুও। বরং স্ত্রী থেকে মেয়ের মা হওয়ার পর ভালোবাসাটা বেড়েই চলছিল উত্তরোত্তর। স্ত্রী যেটা চাইতো জায়ান সেটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়তো সবসময়। জায়ান প্রথম থেকেই বুঝেছিল নৈশি যখন একবার বলেছে সে কখনো বাংলাদেশে যাবে না, তখন সে সেটাই করবে। এদিকে স্ত্রী যেহেতু চেয়েছে মেয়েকে দেশে ফেরাতে, সেই আবদারটাও সে ফেলতে পারছিল না। অবশেষে অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তই নিয়েছে জায়ান। আয়শার মৃত্যুটা ছিল একেবারে আকস্মিক। 5 বছর আগের সেই রাতের কথা নৈশি চাইলেও কখনো ভুলতে পারবে না। জায়ান সেদিন ব্যবসার কাজে অন্য শহরে গিয়েছিল। বাসায় ছিল শুধু নৈশি আর আয়শা। নৈশির এক্সাম চলছিল তখন, রাত জেগে পড়তে হতো খুব। সেদিনও অনেক রাত অবধি পড়ছিল নৈশি। পড়তে বসে চোখে বারবার তন্দ্রা এসে যাচ্ছিল। নৈশি তাই মায়ের রুমে গেল ওকে এক কাপ কফি বানিয়ে দিতে বলার জন্য। রাত তখন 2:30 বাজে প্রায়। নৈশি গিয়ে দেখলো মা ঘুমিয়ে পড়েছে। কেমন একটা লাগলো নৈশির। ও রাত জেগে পড়লে আয়েশাও জেগে থাকে ওর সাথে, অথচ আজ কিনা ঘুমিয়ে পড়লো। মাকে ডাকার জন্য তার শরীরে হাত দিল নৈশি। পরক্ষণেই শীতল শরীরের স্পর্শ পেয়ে ছিটকে সরে গেল। আবার অপ্রকৃতিস্থ হয়ে এগিয়ে গেল মায়ের দিকে। এত ঠান্ডা শরীর! অবচেতন মনেই নৈশি মায়ের হাতের কবজি ধরে পালস চেক করল। পালস পাওয়া যাচ্ছে না। নৈশি নিচের মনকে বুঝে দিল অতিরিক্ত টেনশন করছে বলে হয়তো এমন মনে হচ্ছে। ঘোরের মধ্যেই ওর হাত চলে গেল মায়ের নাকের কাছে। শ্বাস প্রশ্বাস বন্ধ। এবার কঠিন সত্যিটা নৈশির সামনে স্পষ্ট হয়ে গেল, কিন্তু এটা মেনে নিতে পারলো না কিছুতেই। কিছুক্ষণ স্থবির হয়ে মায়ের পাশে বসে থেকে অ্যাপলেপসি রোগীর মতো কাঁদতে কাঁদতে মায়ের পাশে সেন্সলেস হয়ে পড়ে গেল। বাকি রাতটুকু এভাবেই কাটলো। জায়ান বাসায় ফিরল পরের দিন ভোর ভোরেই। অনেকক্ষণ বেল দেওয়ার পরেও যখন কেউ দরজা খুললো না, তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললো জায়ান। রুমে ঢুকে স্ত্রী আর মেয়েকে আলুথালু হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে আত্মা কেঁপে উঠল ওর। মায়ের এরকম অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিতে পারেনি নৈশি। ট্রমাটাইজ হয়ে পড়েছিল। ওর মেন্টাল হেলথ এতটাই ড্যামেজ হয়েছিল যে কয়েকদিন অপ্রকৃতিস্থের মতো আচরণ করছিল। শেষে তাই ডাক্তারের অবজারভেশনে রাখতে হলো ওকে কয়েকদিন। ততদিনে আয়েশার মৃত্যুর 5 দিন কেটে গেছে। একটু সুস্থ হওয়ার পর নৈশি মায়ের কবর দেখতে যেতে চাইল। তখন ওকে জানলো হলো আসল সত্যিটা। আয়েশাকে বাংলাদেশে কবর দেওয়া হয়েছে।
জায়ান বুঝতে পেরেছিল নৈশিকে খুব সহজে বাংলাদেশে নেওয়া যাবে না। তাই আয়শা যেদিন আবদার করলো নৈশি গ্রাজুয়েশনের পর আয়শা দেশে সেটেল হতে চায়, জায়ান তার কিছুদিন পরেই বাংলাদেশে এক টুকরো জমি কিনে রেখেছিল। মৃত্যুর পর তাদের স্বামী স্ত্রী দুজনের সমাধি যেন সেই কিনে রাখা জমিতেই হয়, সেই বন্দোবস্ত করে রেখেছিল। ও বুঝতে পেরেছিল যদি বাবা মায়ের কবর বাংলাদেশে হয় তাহলেই কেবল নৈশিকে দেশে ফেরানো সম্ভব। যদিও জায়ান কল্পনা করেনি এত জলদি স্ত্রীর সাথে তার পথ চলা থেমে যাবে, তবুও স্ত্রীর মৃত্যুর পর নিজের পরিকল্পনা মোতাবেকই কাজ করলো। সব জানার পর নৈশি বাবার সাথে রেগে কথা বলেনি অনেকদিন। তারপর এক সময় ও বুঝতে পারলো মায়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে এবং মায়ের সব ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে বলেই জায়ান এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। আয়শা জীবিত থাকাকালে নৈশি দেশে না ফেরার জেদ ধরে থাকলেও মায়ের মৃত্যুর পর তার ইচ্ছেটা নৈশির কাছেও মুখ্য হয়ে উঠল। একটা সময়ের পরে জায়ানের ক্যান্সার ধরা পড়েছিল আয়শার মৃত্যুর 1 বছর পরে, কিন্তু নৈশির কাছে সেটা লুকিয়ে গিয়েছিল জায়ান। ট্রিটমেন্ট চলছিল। মাঝে মধ্যে বাবার অসুস্থতা দেখে নৈশি ডাক্তার দেখাতে বলে। জায়ান সামান্য সমস্যা ঠিক হয়ে যাবে এসব বলে এড়িয়ে যেত। এইভাবে চলতে চলতে একসময় সত্যিটা নৈশি ঠিকই বের করে ফেলল। তখন লাস্ট টেস্ট চলছে জায়ানের। আবারও বাবার সাথে কঠিন রাগ করলো নৈশি। জায়ান মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বোঝালেন। পাগল মেয়ে একটা, আমার মায়ের মতোই অভিমানী হয়েছিস। জানি না আল্লাহ আর কতদিন বাঁচিয়ে রাখবেন। এই কয়েকদিন অন্তত রাগ করে থাকিস না আর। এমনিতে বাবা তুমি করে বললেও আহ্লাদ করার সময় সেটা তুই হয়ে যায়। নৈশি সেদিন বাচ্চাদের মতো শব্দ করে কেঁদেছিল। তুমি আর মা দুজনেই খুব স্বার্থপর বাবা। তোমরা তো বলেছিলে আমার গ্রাজুয়েশনের পড়ামায় নিয়ে বাংলাদেশে যাবে, নায়কের মতো একটা ছেলে খুঁজে বিয়ে দেবে আমার, আমরা সবাই একসাথে থাকবো সেখানে, অথচ এখন আমায় একা করে চলে যাচ্ছ। তোমরা কেউ আমার কথা ভাবোনি বাবা। আসলে তুমি মা তোমরা কেউ আমায় ভালোবাসোই না। জায়ান সেদিন মেয়ের কপালে আলতো চুমু খেয়ে জবাব দিয়েছিল। এইভাবে বলতে নেই মা, আল্লাহর সিদ্ধান্ত সবসময়ই সর্বোত্তম। আর এটা কখনো বলবে না যে তুমি একা। মনে রাখবে তোমার রব তোমার সাথে সবসময় আছেন। জীবনে কখনো যদি সিদ্ধান্তহীনতায় ভোগো, যদি ঠিক ভুলের পার্থক্য না ধরতে পারো, যদি কোনো বিপদে পড়ো, সাথে সাথে জায়নামাজে রবের দরবারে সিজদায় মাথা নত করবে, বলবে আল্লাহ আপনি আমার জন্য সঠিক পথ দেখান, তাহলেই দেখবে সব তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাছাড়া তোমার খালামণি আছেন, বড় চাচা আছেন, তারাও তো তোমাকে ভালোবাসেন। নৈশি বাবার কথাগুলো শুনছিল মন দিয়ে। ভেঙে যেতে যেতেও সেদিন একটু মনোবল পেয়েছিল বাবার কথায়। জায়ান বলে চলেছিল, সময় থাকলে আমি নিজে বাংলাদেশে গিয়ে একজন যোগ্য পাত্রর হাতে তুলে দিতাম তোমাকে, কিন্তু সময় এত অল্প। প্রত্যেক রাতেই মনে হয় কাল সকাল হয়তো আর দেখবো না। এদিকে আমার যত ব্যবসা ছিল সব বিক্রি করে তোমার অ্যাকাউন্টে ফিক্সড করে যাচ্ছে। শুধু এই বাড়িটা থাক, যেহেতু এখানে তোমার শৈশবের স্মৃতি আছে, তাই ইচ্ছে হলে মাঝে মধ্যে এসো। তোমার তো মাস ছয়েক পরেই গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তারপর বাংলাদেশে চলে যাও। যেহেতু তোমাকে একটা নির্ভরযোগ্য হাতে তুলে দিয়ে যেতে পারলাম না, তাই দেশে গিয়ে যত দ্রুত সম্ভব ভালো মনের একজন মানুষ খুঁজে নিও। তোমার খালামণিকেও সব বলে দিয়েছে। অনেক কথা হলো। নৈশি বাবার প্রত্যেকটা আদেশ উপদেশ শিরোধার্য বলে মেনে নিল। তবুও কোথাও একটা হাহাকার আর শূন্যতা তৈরি হচ্ছিল অগ্রিম। বাবার বিশাল প্রপার্টিও সেদিন নৈশির কাছে তুচ্ছ মনে হচ্ছিল। ও মনে মনে বলছিল সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহ যেন ওর বাবাকে সুস্থ করে ফিরিয়ে দেন। সেরকম কিছুই হলো না অবশ্য। নৈশির সাথে সেই কথোপকথনের 1 সপ্তাহ পরে একদিন এক বিষণ্ণ সন্ধ্যায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল জায়ান। বাবার মৃত্যুর পর নৈশি আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদল, সময় গড়ালো। জায়ানের লাশ নিয়ে বাংলাদেশে এসেছিল নৈশির বড় চাচা আর চাচাতো ভাই। জায়ানকে রেখে আসার হলো শক্ত মাটির নিচে। নৈশির কান্না ওখানেই শেষ। নিজেকে শক্ত খোলসে আবৃত করে নিয়েছিল। বাবা ভেঙে পড়তে বারণ করেছিল খুব করে। নৈশি বাবার সেই কথা রেখেছে। স্বাভাবিক জীবনে ফিরেছে খুব দ্রুত, কিন্তু বাহ্যিকভাবে হাসি খুশি থাকলেও মনে মনে নৈশি ভেঙে পড়েছিল একেবারে। কি ভীষণ অসহায় মনে হতো নিজেকে।
মৃত্যুর আগে বাবার তো এই একটাই আক্ষেপ ছিল, মেয়েকে নির্ভরযোগ্য কোনো হাতে তুলে দিয়ে যেতে পারেনি। বাবার কথা রাখতে নৈশী তাই চেয়েছিল দেশে ফিরেই আফরোজা বেগমের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব বিয়ে করবে। কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই দেখা হলো আন্দালিবের সাথে। আন্দালিব নিজে এসে প্রস্তাব দিল, যদিও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নৈশী। আন্দালিব অপেক্ষা করছে নৈশীর জবাবের, কিন্তু সেই জবাবে হ্যাঁ বলতে কোথাও গিয়ে বাঁধছে। আন্দালিবকে নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে মনে, বিশেষ করে আন্দালিবের টাকানোর ভঙ্গি সেই প্রশ্নকে জোরালো করে আরো। নৈশীর মনে পড়ে গেল বাবার কথা, কখনো কোনো সিদ্ধান্তহীনতায় ভুগলেই সেই সিদ্ধান্তের ভার আল্লাহর ওপর ছেড়ে দিতে বলেছিল বাবা। তাই করল নৈশী, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করল, তারপর মোনাজাতে বলল, আল্লাহ, তুমি আমার জন্য সামনের পথটুকু সহজ করে দাও। আমাকে সেই পথের সন্ধান দাও যা আমার জন্য ভালো হবে। ফজর এবং মাগরিবের পর পর কোরআন তিলাওয়াত করা আফরোজা বেগমের নিত্য নৈমিত্তিক ব্যাপার। অন্য দিনের মতো মাগরিবের নামাজ আদায় করে কিছুক্ষণ তিলাওয়াত করলেন, তারপর খাটে বসা নৈশীকে ইশারায় ডাকলেন। নৈশী খাট থেকে নেমে খালার পাশে গিয়ে বসল। দোয়া পড়ে ফু দিয়ে দিলেন তিনি নৈশীর মাথায়। নৈশীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মুখটা এত শুকনো লাগছে কেন? মন খারাপ? না তো, বরং তোমার তিলাওয়াত শুনে ভালো লাগছিল। প্রত্যেকদিন তুমি যখন তিলাওয়াত করো তখন মায়ের কথা মনে পড়ে যায়। মাও এই কাজটা করতেন রোজ। আফরোজা বেগম হেসে বললেন, মনে হচ্ছে কিছু বলতে এসেছিস আমাকে। নৈশী ইতস্তত করল, এতদিন সিদ্ধান্তে আসতে পারিনি বলে তোমাকে একটা কথা বলা হয়নি। আন্দালিব ভাই আমায় বিয়ের প্রস্তাব দিয়েছে। সে তো ভালো খবর। তারপর তুই কি বলেছিস প্রস্তাবের জবাবে? এখনো কিছু জানাইনি, সব মিলিয়ে তাকে খারাপ মনে হয়নি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না এখনো। পছন্দ করে ফেলেছিস ওকে? তুমি যেরকম পছন্দ করার কথা মিন করছো সেরকম কিছুই না কালামণি। তুমি তো জানো বিদেশের কালচারে নর্মালি রিলেশনগুলো কেমন হয়। সব তথাকথিত রিলেশন আর ব্রেকআপ দেখতে দেখতে এখন আর এগুলোতে ভরসা হয় না আমার। আর তাছাড়া আমার নেচার একটু অন্যরকম। এরকম হুটহাট কয়েকদিনের পরিচয়ে কাউকে ভালোবেসে ফেলা, এটা ঠিক আমার সাথে যায় না। তাছাড়া আন্দালিব ভাই বাহ্যিকভাবে নিজেকে যেমন দেখায়, আমার মনে হয় তার ভেতরটা অন্যরকম। খালামণি, কিছু একটা মিস করে যাচ্ছি বোধহয় আমি, তাই সিদ্ধান্তে আসতে পারছি না। মনের সব কথা মুখে বলা যায় না, তাই নৈশী চেয়েও বলতে পারলো না যে অনেক আগে একটা ছেলে মনের মধ্যে গেড়ে বসেছিল ওর। তাকে যতই ভুলে যেতে চেয়েছে, হৃদয়ের অন্তঃস্থলে তার আস্তানা ততই পাকাপোক্ত হয়েছে আরো। এখনো মনের কোথাও একটা রয়ে গেছে সে, তাকে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না খুব সহজে। নৈশীর শেষ কথাটুকু শুনে আফরোজা বেগমের মুখের রঙও বদলালো খানিকটা। তিনি বললেন, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তোর বাবা মা। আমরাও তোর সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তুই খুশি থাকলে আমরাও খুশি। তবে সিদ্ধান্ত যা নেওয়ার ভেবেচিন্তে নিস মা। খালার সাথে নিজের মনের কথাগুলো বলার পর অনেকটা ভারমুক্ত হলো নৈশী। আন্দালিবের সাথে নৈশীর অপ্রত্যাশিত দেখাটা হলো পরের দিনই। সেদিন দুপুরে আফরোজা বেগম বক্সে খাবার নিয়ে এলেন রুমে। নৈশী, একটা কাজ করে দিবি? বলো। খাবারটা রায়হানদের বাসায় দিয়ে আয়। রুবিনা অসুস্থ কাল থেকে। এদিকে রায়হান ব্যবসার কাজে ইন্ডিয়া গেছে। আমি তাই আজ রুবিনাকে বারণ করেছিলাম বাসায় রান্না করতে। আচ্ছা, আমায় দাও, এক্ষুনি দিয়ে আসছি। রায়হানদের বাসার সামনে গিয়ে বেল চাপতে যাচ্ছিল কেবল নৈশী, ঠিক তার আগে দরজা খুলে গেল এবং দরজাটা খুলল স্বয়ং আন্দালিব। নৈশী আর আন্দালিব দুজনেই চমকালো ভীষণভাবে। আন্দালিবের পেছনে দাঁড়ানো রুবিনা হাসি মুখে বলল, আরে নৈশী, কি খবর? খালামণি আপনার জন্য দুপুরে খাবার পাঠিয়েছে। এখন শরীরে কি অবস্থা? আন্দালিবকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে রুবিনার হাতে বক্সটা দিল নৈশী। ভালো, খালাম্মাকে এত করে বারণ করলাম তারপরও কষ্ট করলো। তুমি ভেতরে এসে বসো না। না, এখন সময় হবে না, পরে আবার আসবো। এখন তাহলে আসছি ভাবি।
আন্দালিব এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার নৈশির কথার সাথে তাল মেলালো। আমিও তাহলে আসছি ভাবি। এসেছিলাম তো রায়হান ভাইয়ের খোঁজে। এখন শুনছি তিনি দেশে নেই। আচ্ছা, আমি না হয় ফোনে কথা বলে নিব। আন্দালিব আর নৈশি একসাথে বের হলো রায়হানদের বাসা থেকে। নৈশি জিজ্ঞেস করলো, আজ আপনি গাড়ি আনেননি? না, গাড়িটা আসলে সার্ভিসিংয়ে দিয়েছি। তারপর নইছি, আমার প্রপোজালটা নিয়ে কিছু ভাবলে? উম, এখনো সেভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। ওকে, তুমি ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও, আমি অপেক্ষা করব। বাসায় পৌঁছে ঘরের মধ্যে ঢুকতে গিয়েও থেমে গেল নৈশি। আফরোজা বেগম জিজ্ঞেস করলেন, কি হলো? সকালে কয়েকটা জামা কাপড় ধুয়ে ছাদে দিয়েছিলাম, বোধহয় শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসছি এখনই। নভেম্বর মাস শুরু হয়ে গেছে, শীত আসি আসি করছে, তারপরেও মধ্য দুপুরের সূর্যের তেজ এতটুকু কমেনি। নৈশি তাড়াহুড়ো করে কাপড়গুলো নিতে লাগলো। সব কাপড় নিয়ে নেমে যাবে এমন সময় ওর চোখ গেল ছাদের বাইরে। আশেপাশে অনেক ছোট বড় বিল্ডিং উঠলেও ছাদের এক পাশে এখনো খালি একটা জায়গা আছে। সেই পাশটা থেকে মেইন রোড দিয়ে ওদের শাখা রোডে ঢোকার রাস্তাটা দেখা যায়। শাখা রোডে ঢুকতেই পাশে একটা পার্ক করে রাখা গাড়ি চোখে পড়লো নৈশির। গাড়িটা দেখার পর ওর মনে হলো এটা আন্দালিবের গাড়ি। একই রঙের গাড়ি অনেকের থাকতে পারে, কিন্তু গাড়ির এক পাশে লাগানো বড় স্টিকারটাও মিলে যাবে এতটাও কাকতালীয় কি হতে পারে? নৈশির মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তর পেতে ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পরেও আন্দালিব নিজেই গিয়ে গাড়ির দরজা খুললো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়িটা কার সেই রহস্য সমাধান হলো। নৈশির মাথায় নতুন চিন্তার ঝড় শুরু হয়ে গেল। আন্দালিব ওকে মিথ্যা কেন বলল? তাহলে কি বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আন্দালিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে? আর একটু কি খতিয়ে দেখা উচিত আন্দালিবকে? সারাটা দিন ভেবেও নৈশি কুল কিনারা করতে পারছিল না আর কিভাবে আন্দালিবের ব্যাপারে খোঁজ নেওয়া যায়। ছাদে গিয়ে খোঁজ রাখা যায় যে আন্দালিব আবার কবে গাড়ি এভাবে পার্ক করে এলাকায় ঢোকে। কিন্তু সারাদিন নিশ্চয়ই ছাদে গিয়ে বসে থাকা যায় না। ওর মাথায় বুদ্ধিটা এলো পরের দিন সকালে। নৈশি বাসা থেকে বের হলো সাথে সাথেই। আগের দিন আন্দালিব যেখানে গাড়িটা পার্ক করেছিল ঠিক সেখানে গিয়ে দাঁড়ালো নৈশি। আশেপাশে তাকিয়ে কতক্ষণ কি একটা দেখলো। অনেক চিন্তা ভাবনার পর অপোজিটের একটা কনফেকশনারি দোকানের দিকে এগিয়ে গেল নৈশি। দোকানদার একটু বয়স্ক। নৈশি গিয়ে সালাম দিল ওকে, তারপর বলল, আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলতে পারি? দোকানদার জিজ্ঞাসু চোখে তাকিয়ে বললেন। আন্দালিবের ফেসবুকে ফটো দেওয়া ছিল গাড়ির সামনে দাঁড়ানো অবস্থায়। সেই ফটোটা বের করে দোকানদারের সামনে ধরলেন ঐশী। তারপর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল তাকে। যদি কখনো সেই ছবির লোকটাকে গাড়িটাকে এই রোডের আশেপাশে কোথাও পার্ক করতে দেখো তাহলে যেন নৈশীর নাম্বারে একটা কল করে জানায়। দোকানি প্রথমে রাজি হলো না কিছুতেই, বরং সন্দেহের চোখে নৈশীর দিকে তাকিয়ে বলল, আর একজন কি করছে না করছে সেটা দিয়ে আপনার কি দরকার? নৈশী বুঝলো এইভাবে কাজ হবে না। একবার মনে হলো সরাসরি টাকা অফার করা যাক এই কাজের বিনিময়। তারপর মনে হলো এতে উল্টো রিয়েকশনও হতে পারে, ইমোশনাল কথা বলে দেখা যায় একবার। বয়স্ক মানুষ, কাজ হলেও হতে পারে। নৈশী বলল, আঙ্কেল প্লিজ একটু হেল্প করুন আমায়। আপনার যদি কোনো মেয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেকটা আমার বয়সী হবে। ধরে নিন না আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে বিপদ থেকে রক্ষা করছেন। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। আপনার এই তথ্যটুকু হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে। আপনি প্রয়োজনে আমার নাম ঠিকানা সব রেখে দিন। পরে কোনো সমস্যায় পড়লে আমাকে না হয় গিয়ে ধরবেন, তবু আমার হেল্পটা করেন প্লিজ। এবারে একটু নরম হলো লোকটা, বলল, আচ্ছা, ছবিটা আমার ফোনে রেখে যান আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান। নৈশী নিশ্চিন্ত হলো। কিছুক্ষণ ইতস্তত করে একটা 1000 টাকার নোট বের করে লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি এত কষ্ট করছেন তাই এসবের দরকার নেই। আপনার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাই আপনাকে আমি হেল্প করব। যেহেতু লোকটা টাকা নেয়নি তাই ওই টাকাটা দিয়ে নৈশী বেশ কিছু কেনাকাটা করলো ওই দোকান থেকে। তারপর শুধু অপেক্ষা একটি ফোন কলের। কিছু কিছু সময় সিক্স সেন্স খুব ভালো কাজ করেন নৈশীর।
ওর মন বারবার বলছিল কিছু একটা হবে। নৈশি মনে মনে বারবার বলছিল, আল্লাহ সব কিছু সহজ করে দাও আমার জন্য, জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত যেন নিতে পারি আমি। তখনও নৈশি জানতো না সত্যিটা আর বেশি দূরে নেই। ও বুঝতে পারেনি খুব শীঘ্রই ও পরিচিত হবে ভদ্রতার মুখোশের আড়ালে থাকা নোংরা মুখের সাথে। সার্জিমের আজ অফ ডে। যদিও অফ ডে বলে আসলে কিছু থাকে না, কর্পোরেট সেক্টরে ছুটির দিনেও এক গাদা কাজ। দুপুরে খাবার খেয়ে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বসে গেল। বাসার কলিং বেল বাজলো পরপর দুবার। সার্জিম জলদি উঠে গিয়ে দরজা খুলল। আন্দালিব, তুই এই সময়? কেন আসতে পারি না? না, ইদানিং তো আর আসিস না তেমন বাসায়, তাই কিছুটা অবাক হয়েছে। আয়, ভেতরে আয়। আন্দালিব বাসার ভেতরে ঢুকল। ইতিউতি তাকিয়ে প্রশ্ন করল, বাসায় এত নীরব যে, কেউ নেই? আছে তো, সবাই দুপুরে খাবার খেয়ে ঘুমাচ্ছে। কাল রাতে হঠাৎ মায়ের প্রেশারটা ফল করেছিল, অনেক রাত অব্দি জেগেছিলাম সবে, তাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছে আবার। আন্দালিবের পাশাপাশি সোফায় বসে উত্তর দিল সার্জিম। এখন কি অবস্থা খালাম্মার? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বেটার। ও, তোর সাথে ইদানিং তো দেখাই হয় না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আরও একটা ব্যাপারে কথা বলার ছিল তোর সাথে। হ্যাঁ বল, কি কথা? কথাটা আসলে নৈশির ব্যাপারে। তুই সম্ভবত জানিস না, নৈশি আর আমি দুজন দুজনকে পছন্দ করি। দুজন দুজনে লাইক করিস এমন কিছু তো শুনিনি। যতদূর জানি তুই নৈশিকে বিয়ে প্রস্তাব দিয়েছিস এবং নৈশি এখনো সেটা পেন্ডিং রেখেছে। হ্যাঁ রেখেছে, তবে ওর জবাবটা পজিটিভই হবে আশা করি। তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর সাথে ব্যাপারটা আগেই বলা উচিত ছিল। কিন্তু কিভাবে শুরু করব বুঝতেই পারছিলাম না। যেহেতু তোর নিজেরও নৈশির প্রতি একটা দুর্বলতা আছে, নৈশির প্রতি তোর অনুভূতি জানার পরেও আমি নৈশিকে প্রপোজ করলে সেটা তুই কিভাবে নিবি সেই চিন্তাই ছিলাম। আসলে হয়েছে কি বলতো, নৈশিকে প্রথম দেখাতেই এত ভালো লেগে গেল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওকে অবশ্য আমি কোনো জবরদস্তি এসব কিচ্ছু করিনি। নৈশি স্বেচ্ছায় যাকে খুশি বেছে নিতে পারে। আন্দালিব, তোকে একটা কথা প্রথমে ক্লিয়ার করে বলি, আমি তোর সাথে কোনো প্রতিযোগিতায় নামিনি। যদিও তোর ইচ্ছে সেরকমই ছিল, তুই জানতে আমি নৈশিকে পছন্দ করি, তারপরেও তুই একটা কম্পিটিশনে মেতে উঠলে, আমার অনুপস্থিতিতে নৈশির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলে। আমি তোকে বলেছিলাম নৈশি দেশে ফিরলে আমার অফিসিয়াল থাইল্যান্ড ট্যুর থেকে দেশে ফিরে মায়ের মাধ্যমে ওকে বিয়ের প্রস্তাব দেব। কিন্তু তুই কি করলে? আমি দেশে ফেরার আগে তড়িঘড়ি করে নৈশিকে প্রস্তাব দিলি। যা, তো যা ভালো মনে হয়েছে তুই তাই করেছিস। নৈশি যদি তোকে লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে, তোর সাথে ভালো থাকে, তাতে আমার অসুবিধা কি? নৈশি ভালো থাকলে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি মুভ অন করে যেতে পারবো। আর আমি কিন্তু চাইলেই পারতাম তোর সাথে প্রতিযোগিতায় নামতে, কিন্তু আমি সেটা করিনি। কেন জানিস? শুধু নৈশির কথা ভেবে। এখন যদি নৈশিকে আমি নিজের মনের কথা জানাই, তাহলে বেচারি দোটানে পড়ে যাবে। তোটার আমার মধ্যে কাকে বেছে নেবে এটা ভেবে। তোর প্রস্তাবে রাজি হয়ে গেলেও গিল্ট ফিল করবে আমার কথা ভেবে। কে জানে, হয়তো কখনো স্বাভাবিকভাবে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারবে না আমার সাথে। নৈশির এখন আপন বলতে আছে মা, ওর সবচেয়ে কাছের আপনজন। এই ম্যাটারটা কেন্দ্র করে যদি আমার পরিবারের সাথে নৈশির দূরত্ব বাড়ে, তাহলে মেয়েটা আরও একা হয়ে পড়বে। আমি সব কিছু ভেবেই পিছিয়ে এসছি। আরেকটা কথা আন্দালিব, আমি সৃষ্টিকর্তে বিশ্বাস করি। আমি মনে করি আল্লাহ আমার ভাগ্যে যদি কিছু পাওয়া লিখে থাকেন, সেটা আমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। আমি জানি তুই আজ আমার কাছে কেন এসছিস। তুই ভাবছিস নৈশি তোর প্রস্তাবে রাজি হলে আমি হয়তো সেটা কোনোভাবেই ভেস্তে দেব। সেজন্য আজ আমাকে এসব কথা বলে কনফারেন্স করতে এসছিস। এত বছরের বন্ধুত্ব তুই আমাকে চিনতেই পারিস না আন্দালিব। যাই হোক, নতুন করে আজ আর আমি নিজেকে চেনাতে যাব না তোর কাছে। শুধু কিছু কথা বলতে চাই তোকে। বলতে পারিস সাবধান করে দিচ্ছে। আমি, মা, সাব্বির, আমাদের সবার কাছে নৈশি খুব প্রিয়। যদি ও তোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তাহলে ওকে কষ্ট দিস না কখনো। ওর সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করিস না। যদি কখনো নৈশি তোর জন্য হার্ট হয়, সেটা খুব একটা ভালো হবে না তোর জন্য। আমার মনে হয় তোর সাথে আমার যেটুকু দরকারি কথা ছিল তা হয়ে গেছে। আর কি কিছু বলতে চাস তুই আমাকে? আন্দালিব আর কোনো জবাব দিল না সার্জিমের কথায়।
চুপচাপ উঠে বের হয়ে গেল বাসা থেকে। সার্জিম আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাহ্যিকভাবে দেখলে মনে হবে কিছুই হয়নি আসলে, কিন্তু সবচেয়ে কাছের বন্ধুটির এইভাবে বদলে যাওয়া আর প্রতিহিংসা পরায়ণ মনোভাব অনেকটাই আঘাত করলো সার্জিমের মনে। ঐশীর প্রতি সার্জিমের মনের অনুভূতি জানা সত্ত্বেও আন্দালিব নৈশীকে প্রপোজ করায় ও কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে সার্জিমের কাছে সবকিছু লুকিয়ে যাওয়া এবং ওর সম্পর্কে মনে মনে নেতিবাচক ধারণায় পুষে রাখায়। এতগুলো বছরের বন্ধুত্বের তবে এই মূল্য দিল আন্দালিব? সব মিলিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল সার্জিম। এরপর থেকে পারতপক্ষে আন্দালিবকে এড়িয়ে চলবেও। দিনগুলো পার হতে লাগলো। সার্জিম সত্যি সত্যি এড়িয়ে চলতে শুরু করলো আন্দালিবকে। আন্দালিবের অবশ্য তাতে কিছু এসে গেল না। সে শুধু নৈশীর ভাবনায় বোধ হয়ে থাকে সারাদিন। যেহেতু সার্জিমকে জানানো হয়েছে সব, তাই এখন আর লুকোছাপা নেই তেমন। ইচ্ছে করেই ঘন ঘন তাই সার্জিমদের বাসায় আসছে সে। আসার সময় নৈশীকে ইমপ্রেস করার জন্য নানা রকম জিনিস নিয়ে আসছে। নৈশী অবশ্য সেসব জিনিসের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি, তবুও আন্দালিব হাল ছাড়ে না। যতদিন অবধি না নৈশী রাজি হচ্ছে ততদিন এসব চালিয়ে যেতেই হবে। তাছাড়া সার্জিমকেও ওর ভরসা হয় না একদম। আন্দালিবের সাথে নৈশীর দেখা হয় কয়েকদিন পর পর, এদিকে সার্জিমের সাথে রোজ। যদি নৈশীর মন বদলে যায়, যদি সার্জিম নৈশীকে নিজের দিকে টেনে নেয়, এই আতঙ্কেই দিন পার হয় ওর। যদিও আন্দালিব মুখ ফুটে কিছু বলে না, তবু ওর মনের কথাগুলো বেশিরভাগই বুঝে যায় সার্জিম। এত বছরের বন্ধুত্বে আন্দালিবের সাইকোলজি সম্পর্কে বেশ একটা পাকাপোক্ত ধারণা আছে ওর। আন্দালিবের ঈর্ষামূলক চাহনি সবটাই পরিষ্কার করে দেয় আরও। এই চোখের ভাষা তো সার্জিম চেনে। ক্লাসে আন্দালিবের চেয়ে কেউ বেশি মার্কস পেলে এইভাবেই তাকে দেখতো আন্দালিব। নিজের পছন্দের কোনো জিনিস ভাগ্যক্রমে অন্যের হাতে চলে গেলে আন্দালিব ঠিক এমন আচরণই করত। সার্জিমের আফসোস লাগে, আন্দালিবের এই ধরনের দৃষ্টি যে কখন ওর উপরেও পড়বে সেটা সার্জিম ভাবতেও পারেনি। আন্দালিবকে তো বলেই দিয়েছিল নৈশী আর ওর মধ্যে সার্জিম তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে না কখনো। তবু এত অবিশ্বাস। অনেকগুলো বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার পর এখন সার্জিমের মনে হচ্ছে বন্ধু নির্বাচনে ভুল হয়ে গেল বোধ হয়। সার্জিমুকে এড়িয়ে যেতে চাইলে ওদের বাসায় আন্দালিবের এই ঘন ঘন যাতায়াতের কারণে সেটা খুব একটা হয়ে ওঠে না। অফিস থেকে ফেরার পথে নানা রকম জল্পনা কল্পনায় ডুবেছিল সার্জিম। বাসায় ফিরে দরজার সামনে দাঁড়াতেই আন্দালিবের গলার আওয়াজ পেল ভেতর থেকে। কি একটা বিষয় নিয়ে উচ্চস্বরে হাসছে সে। সার্জিম বেল চাপল, দরজা খুলে দিল জ্যোতি। বসার ঘরে সাব্বির আর আন্দালিব বসে আছে। সার্জিম ওদের দিকে একবার তাকিয়ে নিচের রুমে রওনা হলো। রুমে ঢুকতে গিয়েও কি মনে করে আবার রান্নাঘরে উঠে দিল। নৈশী রান্না করছে বোধ হয় কিছু একটা। আফরোজা বেগম দাঁড়িয়ে আছেন পাশেই। না চাইতেও দুজনের কথোপকথন কানে এলো সার্জিমের। কখন থেকে বলছি তুই যা, এতটুকু সন্ধ্যার নাস্তা বানানো এটা আমিই করে নিতে পারবো। আন্দালি বসেই কখন থেকে বসে আছে। ভালোই বলেছো। আমি এখান থেকে চলে যাব আর তুমি অসুস্থ শরীর নিয়ে এখন কাজ করবে, তাই না? কিন্তু আন্দালিবো? আন্দালিব কি, সে এসেছে বসুক। সে আসলেই আমাকে তার কাছে গিয়ে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমি তার সাথে এখনো কোনো কমিটমেন্টে যাইনি। সার্জিম আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সন্ধ্যার নাস্তার পর কিছুক্ষণ গল্প হলো। রাতের খাবারটাও ওদের সাথেই খেলো আন্দালিব। খাওয়ার পরে আবার এক দফা আড্ডা। ওদের আলাপে থাকবে না বলে আফরোজা বেগম আগে গিয়ে শুয়ে পড়লেন। সবার জন্য এটা শুধুই আড্ডা হলেও আন্দালিবের জন্য এটা একটা মিশন, নৈশীকে ইমপ্রেস করার মিশন। আন্দালিব বলল, নৈশী, তুমি তো খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারো। আমি তো ততটা ভালো পারি না, তবুও তোমাকে শোনানোর জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? অবশ্যই, বলুন তাহলে। নৈশীর হাস্যোজ্জ্বল উত্তর। আন্দালিব শুরু করলো মাঝখান থেকে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবন্তীর কারুকার্য। এই পর্যায়ে সাব্বির থামিয়ে দিল আন্দালিবকে। আন্দালিব ভাই, মাঝপথে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আমার মনে হয় তুমি ভুল কবিতা বাছাই করেছো নৈশী আপুর জন্য। আন্দালিব একই সাথে বিরক্ত এবং বিস্মিত। মানে?
এই যে বললে চুল অন্ধকার বিদিশার নেশা, এখানে মূলত বনলতা সেনের চুলের সাথে বিদিশা নগরীর রাতের কালো অন্ধকারকে তুলনা করা হয়েছে। মানে বনলতা সেনের চুল ঘন এবং কালো, এটা বোঝাতেই এই উপমা। এদিকে আমাদের নৈশী আপুর চুল গোল্ডেন কালারের অনেকটা। তাই আমার মনে হয় নৈশী আপুকে ইমপ্রেস করার জন্য তোমার নতুন কোনো কবিতা বাছাই করা উচিত। সাব্বিরের কথায় জ্যোতি আর নৈশী মুক্তি পেয়ে হেসে ফেলল। সার্জিম নির্বিকার বসে আছে একপাশে। আন্দালিবের মনে মনে প্রচণ্ড রাগ হলো, ওদের সাথে এসে উড়িয়ে দিল ব্যাপারটা।